নমস্কার, আজাদিন ফ্রন্টের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রীতি, আর আমার সাথে রয়েছে আজাদিন ফ্রন্টের প্রধান ডক্টর দীপায়ন পাল। আজকে আমরা আজাদিন ফ্রন্টকে কোনো তত্ত্বকথা বা বক্তৃতার মধ্যে দিয়ে জানবো না। আজাদিন ফ্রন্টের কথা বা তার পরবর্তী পরিকল্পনা বা কেন আজাদিন ফ্রন্ট তৈরি করার এত প্রয়োজনীয়তা পড়লো, এটা নিশ্চয়ই অনেকের মধ্যেই এই প্রশ্নটা থাকে। তো সেসবটা নিয়ে প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আমরা দীপায়নের কাছ থেকে সবটা জেনে নেব। তো আহ, আমার তোমাকে প্রথম যে প্রশ্নটা, আমার মনে হয় এটা সবারই এই প্রশ্নটা হয় যে আজাদিন ফ্রন্ট তৈরি করার কি প্রয়োজনীয়তা ছিল, যেখানে এতগুলো রাজনৈতিক দল আছে এবং নেতাজির ফরওয়ার্ড ব্লকও যেখানে রয়েছে, সেখানে আজাদিন ফ্রন্ট কেন? হ্যাঁ, সেখানে একটা কথা বলে রাখি যে প্রীতি নিজেও আজাদিন ফ্রন্টের সদস্য, সুতরাং প্রশ্নের উত্তরটাও জানে। কিন্তু আবারও নতুন করে একটু পরীক্ষার পড়া ঝালিয়ে নেওয়ার জন্য যেরকম আমরা আহ, জানা কথাকে নতুনভাবে আবার জানতে চাই, ঠিক সেভাবেই এই প্রশ্নগুলো আজাদিন ফ্রন্টের প্রত্যেক সদস্যের ঠোঁটস্থ। কিন্তু তোমরা যারা দেখছো বা আপনারা যারা দেখছেন, যারা নতুন, যারা এখনো আজাদিন ফ্রন্টে যুক্ত হননি, তারা যাতে আজাদিন ফ্রন্টের মূল বিষয়টা জানতে পারেন যে আজাদিন ফ্রন্ট কি এবং কেন, তার জন্যই আজকের এই কথোপকথন পর্ব। তো ও প্রথমে আমাকে যে প্রশ্নটা করলো সেটা আমি একটু বলি যে আজাদিন ফ্রন্ট হচ্ছে নেতাজিপন্থী বিপ্লবী রাজনৈতিক হিন্দু সংগঠন। এটা হচ্ছে আজাদিন ফ্রন্টের ট্যাগলাইন। এবার এই ট্যাগলাইনটা আমি একদমই সংক্ষেপে ব্যাখ্যা করি, একেবারে আলোচনার মতো করে। আমি যখন আজাদিন ফ্রন্ট প্রতিষ্ঠা করি 2020 খ্রিস্টাব্দে, তখন চারপাশের পরিস্থিতিটা কি ছিল? পরিস্থিতিটা এরকম যে কেন্দ্রে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতাসীন, যারা প্রকাশ্যে কংগ্রেস বিরোধিতা করে ক্ষমতায় এসছে, কংগ্রেসের যত রকম পাপ কার্য, সেই সমস্ত পাপ কার্যকে মুছে ফেলে নতুন ভারত গঠন করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসছে, এবং তারা প্রতিশ্রুতি দিয়ে এসছে যে নেতাজি সম্পর্কিত যাবতীয় রহস্য উদ্ঘাটন তারা ক্ষমতায় গেলে করবে। এই হচ্ছে পরিস্থিতি। এবং রাজ্যেও যারা ক্ষমতায় আছে তারা মাঝে মাঝেই প্রথম থেকেই বলতো যে তারা নেতাজির প্রতি সহমর্মী। কিন্তু 2020 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে আমরা তখন কি দেখতে পাচ্ছিলাম? দেখতে পাচ্ছিলাম যে 2020-তে কেন্দ্রে বা দিল্লিতে যারা ক্ষমতাসীন আছেন, সেই বিজেপি, তারাও কংগ্রেসের ছেঁড়াচটিতেই পা গলিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে বিজেপি নেতাজি সম্পর্কিত বেশ কিছু সদর্থক পদক্ষেপ নিয়েছে। সদর্থক পদক্ষেপগুলো কি? যেমন ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন, কিংবা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে শহীদ স্বরাজ দ্বীপ রাখা, কিংবা নেতাজির সম্পর্কে কিছু সিলেক্টিভ ফাইল ওপেন করা। সিলেক্টিভ কথাটা আমি এই কারণে বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত সমস্ত ফাইল কিন্তু কেন্দ্রীয় সরকার আজও প্রকাশ করেনি। সুতরাং 2020-তে দাঁড়িয়ে এই তো গেল কেন্দ্রীয় সরকারের অবস্থান, যে যারা নেতাজির ওপর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে কংগ্রেসের ছেঁড়াছুটিতে পা গুলিয়েছে। আর রাজ্যে 2016 খ্রিস্টাব্দে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ফাইল ওপেন করেছিলেন, এবং তিনিও দাবি করেছিলেন যে তিনি সমস্ত ফাইল ওপেন করে দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে তিনিও সিলেক্টিভলি ফাইল ওপেন করেছেন নেতাজির রহস্যকে একদম নির্মূল করে দেওয়ার জন্য, সেই রহস্যের বাতাবরণকে ছিন্ন করে নেতাজিকে প্রজ্জ্বল আসনে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত ফাইলগুলো ওপেন করা প্রয়োজন, সেই ফাইল কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার কেউ সেই সময় ওপেন করেনি। সুতরাং একটা অদ্ভুত নির্লিপ্তির পরিস্থিতি সেই সময় সমগ্র দেশে সঞ্চারিত হয়ে গেছিল। এবং যে ফরওয়ার্ড ব্লকের কথাও বলছে, সেই ফরওয়ার্ড ব্লকের কথাতে আমি একটা বিষয় উল্লেখ করব যে ফরওয়ার্ড ব্লক তাদের সঙ্গে হাত মিলিয়ে সেই সময় চলেছিল, আজও চলছে, এবং ভবিষ্যতেও হয়তো তারা চলবে। সেটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি। এই কমিউনিস্ট পার্টি আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজিকে নিকৃষ্টতম পন্থায় অপমান করেছিল। নেতাজিকে তোজর কুকুর, কুইসলিং ইত্যাদি যাবতীয় বিশেষণ তারা প্রয়োগ করেছিল, এবং নিজেরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে হাত মিলিয়েছিল। এই হচ্ছে কমিউনিস্টদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভূমিকা। সুতরাং সেই কমিউনিস্টদের সঙ্গে নেতাজির প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক নেতাজির অন্তর্ধানের সুযোগ নিয়ে সামান্য কিছু ছিটেফোঁটা উচ্ছিষ্ট বিধায়ক কিংবা সাংসদ হওয়ার লোভে কিংবা মন্ত্রিত্বের গদির লোভে 34 বছর যখন বামফ্রন্টের মধ্যে থাকে, এবং তারপরেও যখন সিপিএম এর সঙ্গে ক্ষমতার ভাগ বাটোয়ারা করার জন্য একসাথে থাকে, তখন সেই ফরওয়ার্ড ব্লককে আমরা নেতাজি প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক বলতে পারি না। ফরওয়ার্ড ব্লক নামে আজ যারা আছে তারা নেতাজির নাম ভাঙিয়ে খাচ্ছে। সুতরাং এই যখন পরিস্থিতি,
সেই পরিস্থিতিতে আমার মনে হয়েছে যে নেতাজির জন্য দল গঠন করা উচিত। এবার দেখুন, আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাই যে নানা রকম নেতাজিপন্থী গ্রুপ আছে, প্রচুর গ্রুপ আছে। আমিও অনেক গ্রুপের সদস্য, অনেকেই আমাকে ইনক্লুড করে, আমি নিজেও হয়তো তাদের নাম জানি না। কিন্তু সেই গ্রুপগুলো নিজেদের ঘোষিতভাবে অরাজনৈতিক বলে দাবি করে। এবার অরাজনৈতিক পন্থায় কিভাবে নেতাজির সেই স্বপ্নের আজাদ হিন্দকে প্রতিষ্ঠা করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কারণ প্রথম কথা, নেতাজি কোনো এনজিও সদস্য ছিলেন না, নেতাজি অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, নেতাজি একজন পুরো মাত্রায় বিপ্লবী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। সুতরাং নেতাজিকে আমরা যদি উপাসনা করি, নেতাজির পথে যদি চলতে চাই, তাহলে আমরা কেন রাজনৈতিক পথে তার পথে অগ্রসর হব না? রাজনৈতিক পথেই তাকে অনুসরণ করতে হবে। যারা অরাজনীতির নামটা করেন তারা আসলে ভীতু, এটাই আমরা মনে করি। এবং ফেসবুকে নানা রকম গ্রুপ আছে, তাদেরকে যদি নেতাজির জন্য রাস্তায় নামতে বলা হয় তারা ছুটে পালিয়ে যায়। এবং নেতাজির আজাদ হিন্দকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে যারা ক্ষমতার অলিন্দে এখন বিচরণ করছেন তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে আজাদ হিন্দ ফ্রন্টকে ক্ষমতায় যেতে হবে। এবং তারপরে আমরা নিজেরাই নেতাজিকে তার প্রাপ্য আসন প্রদান করতে পারবো, তার প্রাপ্য সম্মান আমরা প্রদান করতে পারবো। নেতাজির রহস্য উন্মোচিত হবে এবং নেতাজির আজাদ হিন্দ প্রতিষ্ঠিত হবে। নেতাজিকে জাতির জনক হিসেবে সমগ্র ভারতে মান্যতা দেওয়া সম্ভব হবে। সুতরাং সেটা একমাত্র রাজনৈতিক পথেই সম্ভব। রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সমস্ত রাজনৈতিক দলকে সরিয়ে তবেই সেই কাজটা করা সম্ভব। সেই কাজটা কিন্তু অন্য কোনো দল করে দেবে না। যারা গবেষণা করছেন, যারা লেখা লিখছেন, প্রবন্ধ লিখছেন নেতাজির বিষয়ে, সবাইকে সম্মান জানিয়ে বলছি যে যদি রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে নেতাজিপন্থী নতুন দল ক্ষমতায় না আসে, তাহলে কিন্তু আপনাদের শত প্রবন্ধ, শত ডেপুটেশন, শত লেখা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ডাস্টবিনে ফেলে দেবে। সুতরাং এই লক্ষ্য নিয়ে নেতাজির প্রতি প্রাপ্য সুবিচার এবং নেতাজির আজাদ হিন্দকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজাদ হিন্দ ফ্রন্টের প্রতিষ্ঠা। তবে এই প্রসঙ্গে আরো একটা কথা বলতে চাই যে আজাদ হিন্দ ফ্রন্ট কেন হিন্দুত্ববাদী সংগঠন, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। শুধু একটা কথাই বলি যে হিন্দুত্ববাদটা সময়ের দাবি। প্রীতি প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে আসবে, তখন হিন্দুত্ববাদ কেন আজাদ হিন্দ ফ্রন্টের অন্যতম বৈশিষ্ট্য, সেই বিষয়টা আমি উল্লেখ করব। আমার পরবর্তী প্রশ্ন, নেতাজি একটা সময় কংগ্রেসে ছিলেন এবং পরবর্তীতে দেশের স্বার্থে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসেন এবং পরবর্তীতে তিনি দেশের বাইরে যেতে বাধ্য হন। তো যে মানুষটা এতদিন কংগ্রেসে ছিল, কংগ্রেসের সাথে তার একটা নিবিড় যোগাযোগ ছিল, তার চলে যাওয়ার পর বাস্তবে তার কি হলো, সে আদৌ ফিরলো কিনা না না ফিরলো, সেটা নিয়ে কংগ্রেস কখনোই সত্যিটা সামনে আনেনি, আনার চেষ্টাও করেনি। তো সেটা নিয়ে তুমি কি বলবো? মানে এখনো পর্যন্ত নয়, এত বছর পরেও নয়। না, সেটা হলে তো কংগ্রেস শেষই হয়ে যাবে। কারণ কংগ্রেস হচ্ছে আসলে একটা শয়তানি সংগঠন। শয়তান, দে আর ডেভিল, একদম অন ক্যামেরা বলছি। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেসের মতো এভাবে পেছন থেকে ছুরি মারা অন্য কোনো সংগঠন করেনি। হ্যাঁ, কমিউনিস্টদের ক্ষমতা থাকলে তারাও সেটা করতো, কমিউনিস্টদের সে সময় ক্ষমতা ছিল না, তারা কুৎসা অপপ্রচার করে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কিন্তু কংগ্রেস, যে কংগ্রেসকে আবেদন নিবেদনের রাজনীতি থেকে সরিয়ে, অহিংসার রাজনীতি থেকে সরিয়ে একটা বিপ্লবী রাজনৈতিক সংগঠনে উন্নীত করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই রূপান্তরের জন্য কংগ্রেসের ঋণী থাকা উচিত নেতাজির কাছে। কিন্তু তার বদলে কংগ্রেস কি করেছে আমরা দেখতেই পেয়েছি। আজকে বিস্তৃতভাবে সেসব নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমরা তো এটা প্রত্যেকে জানি। হরিপুরা এবং ত্রিপুরী, আমি অন্য সমস্ত ছেড়ে দিলাম, হরিপুরা এবং ত্রিপুরীতে কি হয়েছিল? হরিপুরা কংগ্রেসে নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি হিসেবে মনোনীত হলেন, কারণ গান্ধীজি সেই সময় ভয় পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে নেতাজি যদি জওহরলাল নেহেরুর মতো পোষ মেনে যায় তাহলে তো আমার খুব সুবিধে, আমার একচ্ছত্র রাজনৈতিক রাজত্বটা আমি চালিয়ে যেতে পারবো। সেই কারণে হরিপুরা কংগ্রেসকে সভাপতি হিসেবে নেতাজি যে মনোনীত হলেন, এর পেছনে গান্ধীজির একটা পরিকল্পনা ছিল যে সভাপতি করে নেতাজিকে বসে আন। কিন্তু নেতাজির মতো মানুষ একমাত্র সত্য ছাড়া কারোর প্রতি বশীভূত হওয়ার পাত্র নন, সেটা গান্ধীজি সেই সময় বুঝতে পারেননি। তো যাই হোক, নেতাজি সভাপতি হলেন এবং তারপর তিনি ওই এক বছরের মধ্যে কংগ্রেসকে একেবারে
ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদের তল্পিবাহক অহিংস পন্থায় একটি রাজনৈতিক দল যেভাবে চালিত হয় সেখান থেকে সরিয়ে এনে একটি বিপ্লবী রাজনীতিতে উন্নীত করেন। এবং এই যে রূপান্তরটা কংগ্রেসের ঘটল, তার ফলে সব থেকে ভীত হয়েছিল কংগ্রেসের ভেতরের নেতৃবৃন্দ। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরাও শঙ্কিত হয়েছিল, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাদের প্রতিপক্ষ হিসেবে দেখতেন, লড়াই করতে চাইতেন। সুতরাং সেই লড়াইটা হতো সমানে সমান। আর কংগ্রেস ওই ছাগলের তৃতীয় সন্তানের মতো সামনে না এসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে পেছন থেকে ছুরিটা নিয়মিতভাবে মেরে যায় বা বিদ্ধ করে। এটা হচ্ছে সেই সময়ের কংগ্রেসের চরিত্র। এবং সেই কংগ্রেসীদের মধ্যে কারা ছিলেন নেতৃত্বের ভূমিকায়? গান্ধী তো ছিলেন সবার আগে, মোহনদাস গান্ধী, এবং তার তল্পিবাহক হিসেবে প্রত্যেকে, নেহেরু, প্যাটেল, তারপর ভুলাভাই দেশাই, যিনি পরবর্তীকালে অবশ্য তার রূপান্তর হয়েছিল, রাজেন্দ্র প্রসাদ, বিধানচন্দ্র রায়, কতজনের নাম করব, যারা প্রতিষ্ঠিত বরেণ্য নেতা হিসেবে পরবর্তীকালে পোর্ট্রেট হয়েছে, তারা প্রত্যেকে নেতাজির বিরোধিতা করেছিল। কারণ তার প্রত্যেকে তাদের অভিন্ন স্বার্থ ছিল। কারণ নেতাজি যদি তার বিপ্লবে সফল হতেন, তাহলে এই সমস্ত এই নেহেরু, প্যাটেল, আজাদ বা রাজাগোপালাচারী কিংবা বিধানচন্দ্র রায়দের কেউ পাত্তাই দিত না। সুতরাং সেই ভয়ে তারা নেতাজির বিরুদ্ধাচরণ করেন। এবং এর ফলে 1939-এ ত্রিপুরী কংগ্রেসে নেতাজিকে তারা আর মনোনীত করতে চাইলেন না। নেতাজি বললেন, ঠিক আছে, আমি নির্বাচনে দাঁড়াবো। এবং নির্বাচনের ফলাফল আমরা সবাই জানি, যে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে নেতাজি গো হারাম হারালেন। এবং সেই কারণে বাংলা এবং বাংলার মানুষের ওপর কংগ্রেসের এত রাগ, এবং বাংলা যে আজ শিল্পে পিছিয়ে পড়েছে, কৃষিতে পিছিয়ে পড়েছে, সমস্ত দিক থেকে এই অবনমনটা শুরু হয়েছিল নেহেরুর আমলে। তার কারণ ভোটের যে রেজাল্টটা বেরিয়েছিল, সেই রেজাল্টে দেখা গেছিল যে গান্ধীজির প্রভাবিত যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো থেকে কিন্তু পট্টবী সীতারামাইয়া লিড পেয়েছিলেন, নেতাজির থেকে তিনি ভোটে এগিয়েছিলেন। কিছু রাজ্যে নেতাজিও এগিয়েছিলেন, কিন্তু এই এগোনো পেছনোর মাত্রাটা খুব সমান সমান ছিল। কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে ওঠে বাংলা। সেই অখণ্ড বাংলায়, আমি যদি খুব ভুল না করে থাকি, 400 থেকে 450 ভোট ছিল। এক একটা রাজ্যের এক একটা ভোট শেয়ারিং ছিল। বাংলার ছিল 400 থেকে 450, গুজরাটের হয়তো ছিল 200 থেকে 250, এরকম। 400 থেকে 450 এই যে পোর্শনটা, এই পোর্শনের মধ্যে নেতাজি পেয়েছিলেন মোটামুটি, যদি 400 ভোট থাকে নেতাজি পেয়েছিলেন 390, বা 420 যদি থাকে নেতাজি পেয়েছিলেন 400। মানে 90% ভোট বাংলা থেকে নেতাজিকে দেওয়া হয়েছিল। এবং এই যে বিপুল মার্জিনটা, এই মার্জিনটা আর পট্টবী সীতারামাইয়া মেকআপ করতে পারেননি। সুতরাং বাংলার ওপর ওই কংগ্রেসীদের যে জাতক্রোধ, এই জাতক্রোধটা শুরু হয়েছিল 1939 সালে। এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি যে দেশভাগের ফলে সব থেকে বেশি যদি ক্ষতি হয়ে থাকে কোনো রাজ্যের, সেটা হচ্ছে বাংলা। এবং এখনো পর্যন্ত বাংলা থেকে যে সমস্ত কিছু সরে গেছে, কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখছিলাম, একটা জাপানের ভিডিও। সেই জাপানের ভিডিওতে যিনি ব্লগ করছিলেন, কৌশিক, তো তাকে জাপানে যাওয়ার ফ্লাইটটা ধরতে হয় দিল্লি থেকে। এবার আমরা যারা মোটামুটি একটা ম্যাপ সম্বন্ধে ধারণা আছে, জাপান তো পূর্ব এশিয়ার একটা দেশ, তো কলকাতা থেকে জাপানের যে দূরত্ব, দিল্লি থেকে তো তার দ্বিগুণ তিনগুণ বেশি দূরত্ব। সুতরাং কলকাতা থেকে জাপানে সরাসরি না গিয়ে আমাদের যেতে হবে কলকাতা থেকে পিছিয়ে দিল্লিতে গিয়ে দিল্লি থেকে জাপানে যেতে হবে। সুতরাং কলকাতা বিমানবন্দরে এখন মনে হয় কোনো আন্তর্জাতিক ফ্লাইটই আর খুব একটা চলে না। এর কারণটা কি? সুতরাং এই যে সার্বিক অবস্থা, এইটা কংগ্রেস ধারাবাহিকভাবে তৈরি করেছিল। এবং সেই কারণে নেতাজি যদি ফিরে আসতেন, তাহলে কংগ্রেসের সব থেকে বেশি বিপদ হতো। নেহেরুকে দূর দূর করে লোকজন তাড়িয়ে দিত। তার জন্য তারা কি করলেন? 1945-এর 18ই আগস্ট নেতাজি ওই আমেরিকা এবং ইংল্যান্ডের চোখে ধুলো দেওয়ার জন্য একটা বিমান দুর্ঘটনার গল্প তিনি সাজিয়ে নিলেন জাপানি অফিসারদের সাথে। এবং মিত্রশক্তি, তথাকথিত মিত্রশক্তি, আমাদের শত্রুপক্ষ, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যে নামটা প্রচলিত হয়ে গেছে মিত্রশক্তি বা অ্যালাইড ফোর্স, সেই অ্যালাইড ফোর্সের চোখে ধুলো দিয়ে তিনি সোভিয়েত ইউনিয়নে পৌঁছে গেলেন। সুতরাং এই পর্যায়টা আমাদের বুঝে নিতে হবে। নেতাজি তো একটা গল্প সাজিয়ে সোভিয়েত ইউনিয়নে চলে গেলেন পরবর্তী লড়াইয়ের জন্য, কিন্তু নেহেরু তিনি এতটাই বিকৃত মনস্ক ছিলেন যে নেতাজির ফিরে আসার পথটাকে বন্ধ করার জন্য তিনি ওই গল্পটাকেই অস্ত্র হিসেবে গ্রহণ করে সেই গল্পটাকে সত্যি বলে চালাতে চেষ্টা করলেন।
এবং এই প্রচেষ্টা নেহেরু থেকে শুরু করে ইন্দিরা এবং যতদিন কংগ্রেস ক্ষমতায় ছিল এই এক প্রচেষ্টা তারা চালিয়ে গেছে। এবং এই কারণে নেতাজির সাজানো স্ত্রী এবং কন্যাকে সামনে আনা হয়। এটা কেন আনা হয় অনেকেই প্রশ্ন করেন যে নেতাজির স্ত্রী কন্যা তো থাকতেই পারে। আমরা বলতে চাই যে থাকতেই পারে, বিবাহ করাটা অপরাধ নয়, প্রেম করাটাও অপরাধ নয়। রাসবিহারী বসু, বাঘাযতীন, সূর্য সেন এই তিনজন মহাবিপ্লবী প্রত্যেকেই বিবাহিত ছিলেন, সুতরাং বিবাহটা অপরাধ নয়। কিন্তু নেতাজি কার্যকারণ সূত্রে বিবাহিত ছিলেন না, বা তার জীবনে কোনো বিশেষ মানুষ আসেননি। কেউ যদি অবিবাহিত থাকেন তাহলে তাকে বিবাহিত বলে প্রচার করাটা অপরাধ, এইটা আমরা বলতে চাই। তাহলে স্ত্রী কন্যার সাজানো গল্পটা কেন হলো? একটাই কারণে। আমরা অনেকেই হয়তো ভাওয়াল সন্ন্যাসীর বিষয়টা জানি, যে সেই ভাওয়াল সন্ন্যাসী যখন পরবর্তী সময় ফিরে এসেছিলেন তখন তার বংশের এমনকি তার স্ত্রী পর্যন্ত তাকে অস্বীকার করেছিলেন, এবং আসল ভাওয়াল সন্ন্যাসীকে তখন তারা ঠকজোচ্চর বলে প্রতিপন্ন করতে চেয়েছিলেন। সুতরাং নেহেরু এবং তাদের সাজানো এমিলিয়া সেঙ্কেল এবং অনিতা পাফ এরা হচ্ছে সেই চক্রান্তের অংশ। নেতাজি যদি আত্মপ্রকাশ করতেন তাহলে এরা সমস্বরে আসল নেতাজিকে ঠক জোচ্চর বলে প্রতিপন্ন করতে চাইত। সুতরাং নেতাজির ফিরে আসার পথটা এভাবে তারা বন্ধ করে দেয়। সুতরাং কংগ্রেসের শয়তানির কোনো শেষ নেই, এবং শয়তানির প্রতিফলটা মানুষকে পেতে হয়। আজ তারা শূন্যে পর্যবসিত হয়েছে, রাহুল গান্ধীকে লোকে পাপ্পু বলে ডাকে। সুতরাং কংগ্রেস শেষ, আর সিপিএম এর কথা যত কম বলা যায় ততই ভালো। তারা কেন্দ্রের কথা তো আমি ছেড়েই দিলাম, তারা ধর্তব্যের মধ্যে আসে না, রাজ্যেও তারা শূন্যে পর্যবসিত। সুতরাং পাপ করলে তাদের রাজনৈতিক প্রতিফল পেতে হবে। এই কংগ্রেস আর সিপিএম কে দেখে সেটা আমরা বুঝতে পারছি। কংগ্রেসের এই কুকর্মের কথা তো আমরা কম বেশি সবাই জানি, তোমার কাছ থেকে শুনে আরো কিছুটা স্পষ্ট হলো, আশা করা যায় সবার। তো বর্তমানে তো কেন্দ্রে বিজেপি সরকার আছে, তো তারপরেও কি আদতে কোনো উন্নতি হয়েছে, কোনো আশা আর কি রাখা যায় বিজেপি সরকারের কাছ থেকে? না, বিজেপি অনেকাংশেই, আমি তো বললাম একটু আগে যে তারা নেতাজি সম্পর্কে কিছু কাজ করেছে, ইন্ডিয়া গেটের কথা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তনের কথা, কিন্তু সবটাই তো জাস্ট সিলেক্টিভলি, দেখানোর জন্য। এবং এটাকে বলে যে একটা কসমেটিক ডেভেলপমেন্ট, মানে ওপর ওপর নেতাজির মূর্তি বসিয়ে দিলাম, নেতাজির নামে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করলাম, কিছু ফাইল ওপেন করলাম, কিন্তু পুরো সত্যে পৌঁছলাম না। সুতরাং বিজেপি কংগ্রেসের থেকে ভালো, এবং ইংরেজিতে যাকে বলে লেসার এভিল, মানে কম খারাপ। বিজেপি কম খারাপ, কিন্তু বিজেপিও একটা জায়গাতে কংগ্রেসের নীতির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আছে। সেটা কি? 2006 সালে যখন মুখার্জি কমিশনের রিপোর্টটা বেরোয়, আমরা জানি যে যখন বিজেপি ক্ষমতায় ছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে, তখন 1999 সালে মুখার্জি কমিশন গঠিত হয়েছিল। সে মুখার্জি কমিশনের রায়টা যখন বেরোয় 2006 সালে, তখন কিন্তু আবার কেন্দ্রের সরকার পরিবর্তিত হয়ে কংগ্রেস চলে এসছে। কংগ্রেস মুখার্জি কমিশনের রিপোর্টকে কোনো কারণ না দেখিয়ে সংসদে এক লহমায় বাতিল করে দিয়েছিল। তারা বাতিল করেছিল এই কারণে, কারণ রিপোর্টটা তাদের মনের মতো হয়নি। তাদের পেটোয়া লোকজন, অতীতে শাহনওয়াজ খান থেকে শুরু করে জিডি খোসলা, তারা পেটোয়া লোকজনদের দিয়ে রিপোর্ট বার করিয়েছিল। সেখানে নেতাজিকে মৃত বলে প্রমাণ করা হয়েছিল, কংগ্রেস ভীষণ খুশি হয়েছিল, নেহেরু এবং ইন্দিরা। তো শোনা যায় জিডি খোসলা নাকি তাইওয়ানে যখন গেছিলেন, তিনি তখন মানে তাইওয়ানে তদন্ত করার বদলে মিসেস গান্ধী বা ম্যাডাম গান্ধীর জন্য শাড়ি কিনেছিলেন। সুতরাং এই হচ্ছে সেই সময়ের লোকজনের অবস্থা। এবার জাস্টিস মুখার্জি, তিনি তদন্তের মধ্যে দিয়ে পরিষ্কার স্পষ্টভাবে তথ্য সহকারে তুলে ধরলেন এই সত্য যে বিমান দুর্ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে, নেতাজি বিমান দুর্ঘটনায় নিহত হননি, তিনি অন্যত্র চলে গিয়েছিলেন। তো এটা তো কংগ্রেসের পছন্দ হওয়ার কথা না। সুতরাং বিনা কারণে সংসদে রিপোর্টটাকে বাতিল করা হলো। এটা হচ্ছে কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট। এবার 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে, তখন আমরা কি আশা করেছিলাম? যে একটা অকংগ্রেসি সরকার, প্রত্যেক দিক থেকে কংগ্রেসের সঙ্গে যাদের বিরোধ, নেতাজি সম্পর্কেও নিশ্চয়ই তারা কংগ্রেসের বিরোধিতা করবে, এবং মুখার্জি কমিশনের রায়কে আবার পুনর্বহাল করা হবে। কিন্তু অতি আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত এই 2025 সাল পর্যন্ত এই একটা ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে নয়, এই একটা ক্ষেত্রে বিজেপি সরকার কংগ্রেস সরকারের স্ট্যান্ড পয়েন্টটাকে ধরে রেখেছে। এবং সেই স্ট্যান্ড পয়েন্টটা কি? সেটা হচ্ছে যে মুখার্জি কমিশনের রায়টা সরকার মান্যতা দেবে না। এটা কংগ্রেস সরকারের স্ট্যান্ড পয়েন্ট ছিল, এটা এখন বিজেপি সরকারেরও স্ট্যান্ড পয়েন্ট। বিজেপিও মুখার্জি কমিশনের রায়কে গ্রহণ করেনি। সুতরাং মূল জায়গাতে কংগ্রেসের সঙ্গে বিজেপির কিন্তু কোনো ফারাক নেই।
এবার আমরা কি আশা করতে পারি? আমি সত্যি কথা বলতে কি বিশেষ কিছু আশা করি না, এবং আশাই যদি আমি করতাম তাহলে 2020 খ্রিস্টাব্দে আজাদিন ফ্রন্ট প্রতিষ্ঠা করতাম না। 2020-তে কেন প্রতিষ্ঠা করলাম? কারণ তখনও 6টা বছর পেরিয়ে গেছিল, তখনও সেই নির্লিপ্তিটা ছিল। 2014 একটা সরকার ক্ষমতায় এসছে, প্রত্যেকটা ফাইল ওপেন করতে কত সময় লাগতে পারে? কিংবা নেতাজি এবং ভগবানজি যে এক এবং অভিন্ন ব্যক্তি, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট, দুজনের হাতের লেখা মিলিয়ে দেখা হয়েছে। এবং আমাদের মতো, প্রীতির মতো, আমার মতো কোনো আনাড়ি লোকজন সেই হাতের লেখা মিলিয়ে দেখেনি। দেখেছে কার্ড ব্যাগেট এবং বিলালের মতো আন্তর্জাতিক মানের হস্তরেখা বিশেষজ্ঞ। তারা পয়েন্ট ধরে ধরে মেনশন করে দিয়েছে যে দুটো হাতের লেখা একই ব্যক্তি। সুতরাং সংসদে প্রধানমন্ত্রীর এই ঘোষণাটা করতে কত সময় লাগতে পারে যে নেতাজি এবং ভগবানজি এক এবং অভিন্ন ব্যক্তি এবং বিমান দুর্ঘটনাটা হয়নি? এইটুকু ঘোষণা করতে কত, আমি যে এইটুকু বললাম, 1 মিনিটও লাগলো না। কিন্তু বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী সেই সময়টা পাচ্ছেন না। সুতরাং সেই কারণে 2020 খ্রিস্টাব্দে আজাদিন ফ্রন্টের প্রতিষ্ঠা। এবং তোমরা দেখতে পেয়েছো বা দেখতে পাচ্ছ যে 2025 হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই একই নির্লিপ্তি। সুতরাং বিজেপির কাছে আমরা এটুকু আশা করতে পারি যে বিজেপি হয়তো নেতাজির জন্য আরো ওপর কসমেটিক কিছু পদক্ষেপ নেবে, কিন্তু মূল যে সত্য, বিমান দুর্ঘটনাকে নস্যাৎ করে দেওয়া এবং নেতাজি এবং ভগবানজির অভিন্নত্ব প্রতিষ্ঠা, এই বিষয়ে বিজেপি কিছু করবে বলে আমার অন্তত আশা নেই। করলে এতদিনে করতো। পূর্ব বাংলা হোক বা আমাদের এই পশ্চিম বাংলা, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি হিন্দু বিরোধী বিভিন্ন কার্যকলাপ, সেটা সরস্বতী পুজো করতে না দেওয়া হোক বা দুর্গাপুজোর মূর্তি ভাঙা, রিসেন্টলি আরো অনেক কিছু ঘটে চলেছে। সরস্বতী পুজো, হ্যাঁ, এরকম নানান কিছু ঘটে চলেছে, খবরে একটু চোখ রাখলেই দেখা যায়, বিশেষত বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তো সেটা নিয়ে তোমাদের কি পদক্ষেপ বা তোমাদের কি ভাবনা, সেটাকে কিভাবে? তোমাদের না বলে আমাদের বলাই ভালো, আমরা সবাই আমাদের এই হিসেবের সদস্য। হ্যাঁ, আমাদের কি কার্যকারিতা এখানে? এক্ষেত্রে একটা কথা বলতে চাই, আহ, যে ইসলামী সন্ত্রাসবাদ, এই কথাটা কিন্তু আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে। এবং সমগ্র বিশ্বে এই ইসলামী সন্ত্রাসবাদ তার করাল প্রকোপ বিস্তার করেছে। এটা শুধু আমার কথা না, এটা যদি শুধু আমার কথা হতো তাহলে তোমরা বলতে যে আমি গুজব রটাচ্ছি, কোনো একটা ধর্ম সম্পর্কে আজেবাজে কথা বলছি, আমার বক্তব্যকে নস্যাৎ করে দিতে। কিন্তু মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আজ পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছে যে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো করতে হচ্ছে, কিংবা কোনো স্কুলের প্রধান শিক্ষককে কোনো ইসলামী সন্ত্রাসবাদী গিয়ে হুমকি দিচ্ছে যে সরস্বতী পুজো করা যাবে না। সুতরাং এই পর্যায়ে বিষয়টা দাঁড়িয়ে গেছে। আর দুর্গাপুজোর মূর্তি ভাঙা, সেটাও আমরা দেখেছি, গার্ডেন ব্রিজ থেকে শুরু করে ব্যারাকপুর, নৈহাটি, প্রত্যেকটা জায়গায় এবং মূলত সীমান্ত অঞ্চলে মূর্তি ভাঙা, হিন্দু পরিবারকে সন্ত্রস্ত করা, তাদের উপর আক্রমণ নামিয়ে আনা, ইসলামী সন্ত্রাসবাদীরা ধারাবাহিকভাবে এটা করে চলেছে। এবং যেটা সব থেকে আশঙ্কার সেটা হচ্ছে যে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যাটা পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে এবং হিন্দুদের সংখ্যাটা কমছে। অর্থাৎ বৃদ্ধির হার, কমা বলতে আমি বৃদ্ধির হারটা বলছি, কমা যে শুধুমাত্র সংখ্যাগতভাবে হ্রাস সেটা কিন্তু নয়। এটা পৃথিবী ইকোনমিক্স ছিল, প্রীতি আরো ভালো বলতে পারবে। অর্থাৎ আমি কথার কথা বলছি যে হিন্দুদের বৃদ্ধির হারটা যদি 2% থাকে এবং মুসলিমদের বৃদ্ধির হারটা যদি 10% থাকে, তাহলে একদিক থেকে কিন্তু হিন্দু জনসংখ্যাটা কমছে। সুতরাং এটা কেন হচ্ছে? প্রথম কথা, যে ইসলাম যারা পড়েছে তারা প্রত্যেকেই জানে যে ইসলাম এমন একটা ধর্ম যারা পরধর্ম বিদ্বেষী এবং হিংস্র। ইসলামের ছত্রে ছত্রে বিধর্মীদের হত্যা করার কথা বলা আছে। যারা আমার কথা বিশ্বাস করতে পারছেন না তারা কোরআন শরীফটা পড়ে দেখতে পারেন। ইসলাম অন্য কোনো ধর্মকে সম্মান দেয় না, ইসলাম অন্য কোনো ধর্মকে স্বীকার করে না। এবং অন্যদিকে হিন্দু ধর্ম কি বলে? যে প্রত্যেক ধর্মকে সম্মান জানাও। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক ধর্মকে সম্মান জানাতে গিয়ে আমি তো এমন কাউকে সম্মান জানাতে পারি না যে আমাকে সম্মান করে না। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। সুতরাং কোন একটা পরধর্ম বিদ্বেষী ধর্মকে আমরা কখনো সম্মান জানাতে পারি না। তার কারণ তাদের দ্বারা শুধু আমরা নই, গোটা বিশ্ব রক্তাক্ত হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে এমন একটা দল ক্ষমতায় আছে যে দল ধারাবাহিকভাবে
বাংলাদেশ থেকে ইসলামী মৌলবাদীদের পশ্চিমবঙ্গে ঢোকাচ্ছে। এবং আজ যখন আমি এই সাক্ষাৎকারটা দিচ্ছি তখন খবরে প্রকাশিত হয়েছে যে পরিস্থিতি এত গুরুতর যে কেন্দ্রীয় সরকার অজিত ডোভালকে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে। অজিত ডোভাল দুদিনের জন্য পশ্চিমবঙ্গে আসবে ইসলামী মৌলবাদীদের কিভাবে প্রতিহত করা যায় সেই বিষয়ে। এবং শুধু কি ভারত, আমরা বাংলাদেশ এবং পাকিস্তানের দিক থেকে কি দেখতে পাচ্ছি? যত রকম সন্ত্রাসবাদ ভারতে সৃষ্টি হয়েছে তার মূলে আছে এই ইসলামী সন্ত্রাসবাদীরা। এবং ভারত থেকে শুরু করে গোটা ইউরোপ, আমেরিকা এবং পশ্চিম এশিয়া, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আল কায়দা, তালিবান, জামাতুদ্দাওয়া, আনসারুল্লাহ বাংলা টিম, এই সমস্ত সংগঠন। আমার প্রশ্ন হচ্ছে সেকুলার হিন্দুদের কাছে এবং ইসলামী সন্ত্রাসবাদীদের কাছে, যে এই যে সমস্ত সংগঠনের নাম বললাম, তালেবান, আল কায়দা, আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুদ্দাওয়া, আইসিস, এই সংগঠনগুলো কারা চালায় এবং এই সংগঠনের সদস্যরা কারা? তারা কি একজনও, এই সংগঠনগুলোর মধ্যে যারা আছে তাদের মধ্যে কি একজনও হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন একজনকেও দেখানো যাবে? যাবে না। প্রত্যেকে মুসলমান। প্রত্যেক মুসলিম খারাপ এটা আমরা একবারও বলছি না। আমরা এটা বলছি যে সমগ্র পৃথিবীতে যে সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে সেই সন্ত্রাসবাদী গোষ্ঠীর 99% সন্ত্রাসবাদী গোষ্ঠী হচ্ছে মুসলমান সন্ত্রাসবাদী গোষ্ঠী। এই সত্যকে কেউ পারলে অস্বীকার করে দেখা, পারবেন না কেউ অস্বীকার করতে। সুতরাং আমাদের ভারতটাও বিভক্ত হয়েছিল একসময় ইসলামী সন্ত্রাসবাদীদের ওই জঘন্য গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো ঘটনার দ্বারা। সুতরাং যারা আমাদের মাতৃভূমিকে দ্বিখণ্ডিত করেছে তাদের প্রতি আমাদের কোনো সম্মান থাকতে পারে না। হ্যাঁ, কোনো মুসলিম যদি তার ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে হিন্দুত্ববাদকে সমর্থন করেন তাহলে সেই মুসলিম আমাদের কাছে স্বাগত। কিন্তু সেরকম ব্যতিক্রমী মুসলিম ওই ব্যতিক্রমী সংখ্যাতে 1-2% আছে, এর বেশি কিছু নেই। তো সুতরাং এই পরিস্থিতিতে আজাদ হিন্দ ফ্রন্টকে অবশ্যই নেতাজি পন্থা এবং সুভাষবাদের সাথে হিন্দুত্ববাদকেও সংযুক্ত করতে হয়েছে। এবং এই কথাটা আমাদের অনেকেই বলে থাকেন যে আপনারা সুভাষবাদী, আপনারা কিভাবে হিন্দুত্ববাদকে সাথে নিতে পারেন? নেতাজি তো ধর্মনিরপেক্ষ ছিলেন। এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে নেতাজি একজন বাস্তববাদী রাজনীতিক ছিলেন বা আছেন। নেতাজির শেষ পরিণতির কথা আমরা জানি না, 1985 অব্দি জানি, তারপর আর জানি না। তো নেতাজি 1945 সালের আগে নেতাজির প্রধান শত্রু কারা ছিল? প্রধান শত্রু ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই সময় তিনি বাস্তবতা অনুসারে বুঝেছিলেন যে সেই সময় যদি তিনি হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন রেখাটা টানেন তাহলে তার মূল শত্রুই আনন্দে লাফালাফি করবে। সুতরাং সেই সময় মূল লক্ষ্য ছিল ব্রিটিশদের ভারত থেকে তাড়ানো। কিন্তু 1946-এর ওই নরমেধ যজ্ঞ, গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো, এবং দেশের অনেক অঞ্চলে, পাঞ্জাব সীমান্ত থেকে শুরু করে বহু অঞ্চলে ইসলামী সন্ত্রাসবাদীরা মুসলিম লীগের তত্ত্বাবধানে যে নরমেধ যজ্ঞ সংগঠিত করে, তারপরে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ধারণা, সেই ধারণারও পরিবর্তন ঘটে। এবং এক্ষেত্রে আমরা একটা বইয়ের নাম বলবো, ওই মহামানব আসে। এবং ওই মহামানব আসেতে নেতাজি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে আমি কি ওদের বলেছিলাম হিন্দুদের কচুকাটা করতে? আমি এই বিষয়টা ধিক্কার জানাই। সুতরাং নেতাজি কিন্তু ইসলামী সন্ত্রাসবাদীদের ধিক্কার জানিয়েছিলেন। জানানোরই কথা, যে কোনো, শুধু নেতাজির মতো মহামানব কেন, যে কোনো আমাদের মতো সাধারণ মানুষ যাদের মিনিমাম শুভবুদ্ধি আছে তারা ইসলামী সন্ত্রাসবাদীদের ধিক্কার জানাবে। সুতরাং নেতাজির মতো বাস্তববাদী একজন রাজনীতিবিদ তিনি তো ধিক্কার জানাবেনই। এবং ওই মহামানব আসলে আরেকটা জায়গাতেও বলা হয়েছে, নেতাজি বলছেন, নেতাজি তথা ভগবানজি বলছেন যে প্রত্যেকটা রাষ্ট্রের একটা রাষ্ট্র ধর্ম থাকা উচিত। ঠিক যেভাবে ইউরোপে বিভিন্ন দেশে আমরা দেখেছি খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্ম, ঠিক সেভাবেই ভারতের রাষ্ট্রধর্ম থাকা উচিত। অর্থাৎ ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে নেতাজি তথা ভগবানজি দেখতে চেয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে রাষ্ট্র ধর্ম কখনো প্রশাসনিক বিষয়ে নাক গলাবে না, কিন্তু আধ্যাত্মিক চেতনার জায়গায় সেই ধর্মের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। সুতরাং যারা বলে থাকেন যে আমরা সুভাষবাদী বলে কেন আমরা হিন্দুত্ববাদী হতে পারবো, তাদের আমরা বলছি যে সুভাষবাদের সঙ্গে হিন্দুত্ববাদের বিন্দুমাত্র কোনো বিরোধ নেই। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলেছেন। আমি আবারও স্ক্রিনে এই বইটা তুলে দেওয়া হলো, প্রত্যেকে দেখবেন, ওই মহামানব আসে, কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন, জয়শ্রী প্রকাশন থেকে প্রকাশিত। ভগবানজি তার শিষ্যদের যে বাণী বিতরণ করতেন
সেই বাণীর সংকলন হচ্ছে ওই মহামানবাসে। আমরা ওপর ওপর কথা বলি না, তথ্য প্রমাণ সহ কথা বলি, বইটা প্রত্যেকে পড়ে দেখবেন। সুতরাং এই কারণে আজাদ হিন্দ ফ্রন্ট একই সঙ্গে সুভাষবাদী এবং হিন্দুত্ববাদী। আর পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির রাজ্য, পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির বাসভূমি। সেই কারণেই যখন অখণ্ড বাংলা পাকিস্তানে চলে যাচ্ছিল, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় হিন্দু প্রধান অঞ্চলগুলোকে পাকিস্তানের হাত থেকে কেটে ভারতে অন্তর্ভুক্ত করেন। এবং সেই কারণে হিন্দু বাঙালির বাসভূমি হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে যখন পুলিশি পাহারায় আজকে সরস্বতী পুজো করতে হচ্ছে, তখন সেই সময় আমরা মুখ ঘুরিয়ে থাকতে পারি না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের রাজ্যে বা আমাদের দেশের কথা আমি ছেড়েই দিলাম, রাজ্যে বহু মানুষ আছে যারা মনে করে যে এই যে সেকুলারিজমের রোগ ঢুকে গেছে নাকি? রোগ ঢুকে গেছে, তারা মনে করে হয়তো বিজেপি সরকার এগুলোকে রটানোর জন্য রটানো হচ্ছে, মানে বোঝানোর চেষ্টা করছে হিন্দু কতটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে, অ্যাসি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেন বাস্তবে খারাপ অবস্থার মধ্যে নেই। আমি তো বললাম যে বাস্তবতাটা, এবং এই যে সেকুলার হিন্দুরা মানে এরা একটা আজব প্রজাতি। মানে মুসলিমদের তাও বোঝা যায়, তারা বিপথগামী হলেও তাদের একটা পৃথক ধর্ম আছে, এবং সেই ধর্ম পরধর্ম বিদ্বেষী, তারা সেই ধর্মকে অনুসরণ করে। বরঞ্চ তাদের সেটা প্রশংসনীয়, তারা প্রচন্ড পরিমাণে একে অন্যের সাথে মিশে কাজ করে। হ্যাঁ, মুসলিমদের সংঘবদ্ধতাকে আমরা তো বিপরীত দিক থেকে, কেউ যদি আমাদের প্রতিপক্ষ হয় তাহলে তার কোনো একটা গুণকেও আমরা প্রশংসা করব। সুতরাং ইসলামী সন্ত্রাসবাদীদের আমরা সমালোচনা করলে মুসলিমদের মধ্যে যে সংঘবদ্ধতাটা আছে সেই সংঘবদ্ধতার প্রশংসা তো করতেই হবে। কিন্তু এই যে সেকুলার হিন্দুরা, এদের দেখে আমার রাগও হয়, রাগের থেকে বেশি করুণা হয়, কারণ তারা জন্মসূত্রে হিন্দু হয়ে হিন্দুত্বের বিরোধিতা করে। এবং সেকুলার হিন্দুদের মধ্যে 90% হচ্ছে কমিউনিস্ট। আপনারা প্রত্যেকে দেখবেন, মিলিয়ে দেখে নেবেন, যারা যারা সেকুলার হিন্দু তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশনটা যদি আপনারা জিজ্ঞেস করেন, দেখবেন তারা কমিউনিস্ট। আর পশ্চিমবঙ্গের যে দল, হ্যাঁ তারাও সেকুলার হিন্দু, কিন্তু তাদের কোনো আদর্শই নেই, তাদের কথা বলা না বলা সমান। কাল যদি মমতা ব্যানার্জি, কথার কথা বলছি, বলবেন না কোনোদিন, কথার কথা বলছি, কাল যদি মমতা ব্যানার্জি বলেন যে ইসলামী সন্ত্রাসবাদকে আমি আর পছন্দ করছি না এবং হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতা নেত্রীরা সেই একই কথা বলবে। তৃণমূলের অন্যান্য নেতাকর্মীদের ভেড়ার পাল ছাড়া কিছু বলা যায় না, সুতরাং তাদের মতামত ছেড়ে দিল। কিন্তু এই কমিউনিস্টরা, এরা হিন্দুত্বের সব থেকে বড় বিরোধী, এটা আমাদের মনে হয়েছে, এবং আপনারা বাস্তব জীবনেও তাই দেখতে পাবেন। সুতরাং হিন্দু বাঙালিকে বাঁচানোর জন্য এবং সামগ্রিকভাবে ভারতে হিন্দুত্বকে বাঁচানোর জন্য আজাদ হিন্দ ফ্রন্টের দুটো আদর্শকে নিয়ে আমাদের চলতে হবে, এক সুভাষবাদ, দুই হিন্দুত্ববাদ। এবং আমি এটাও বলছি যে কোনো মুসলিম, আবারও বলছি, কিছু কিছু ব্যতিক্রমী মুসলিম তো আছে, আগেও ছিলেন এখনো আছে, কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, কিংবা আজাদ হিন্দ ফৌজে হাবিবুর রহমান, কিংবা এমজেড কিয়ানি, কিংবা বর্তমানের একজন সাংবাদিক খুব নাম করেছেন শফিকুল ইসলাম। তো তারা তো ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবতার ধর্মে বিশ্বাসী ছিলেন, সেই কারণে তাদের আমরা সম্মান করি। কিন্তু অধিকাংশ মুসলিমদের মধ্যে যে পরধর্ম বিদ্বেষের বীজটা আছে, এই বীজটা যদি তারা ছাড়াতে না পারে, তাহলে তাদের প্রতি আমাদের বিরূপ মনোভাবেরও কিন্তু কোনো অন্ত ঘটবে না, লড়াইটা কিন্তু চলতে থাকবে। লড়াইটা হচ্ছে মতাদর্শের, এই মতাদর্শের লড়াইটা কিন্তু চলতে থাকবে। এবং আজাদ হিন্দ ফ্রন্টের রাজনৈতিক লড়াইয়ে সুভাষবাদের সঙ্গে হিন্দুত্ববাদও থাকবে, হিন্দুদের আমরা সামিল করব। সবশেষে আমার একটাই প্রশ্ন, চারপাশে যা হচ্ছে তার মধ্যে থেকে দাঁড়িয়ে আজাদ হিন্দ ফ্রন্টের অ্যাকচুয়াল কাজ বা পরবর্তী পদক্ষেপ সেটা কি হতে চলেছে? না, আমরা প্রথম থেকেই বলে এসছি যে আমরা একটা রাজনৈতিক সংগঠন, কারণ এই অরাজনৈতিক ন্যাকামিতে আমরা খুব একটা বিশ্বাসী নই। আসতে ওসবে কিছু হয় না, একটা দুটো পোস্ট করে দিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম, ওতে লাভের লাভ কিছু হয় না। হ্যাঁ, নিজের একটা তৃপ্তি লাগে যে আমি বিশাল বড় বিপ্লবী হয়ে গেছি, নেতাজির একটা পোস্ট তো করেছি। তো সুতরাং আমরা ওরকম শখের বিপ্লবী হতে চাইনি কখনো, আমরা কাজটা করতে চেয়েছি। এবং আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন, যারা আজাদ হিন্দ ফ্রন্ট সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল, যে আমরা নিয়মিত কিন্তু স্ট্রিট কর্নারটা করি, এবং সেই স্ট্রিট কর্নারে আমাদের রাজনৈতিক বক্তব্য তুলে ধরা হয়, এবং একই সঙ্গে রাজনৈতিক ইস্তাহার মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এটা আমরা কেন করি? আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে এই স্ট্রিট কর্নারগুলো মূলত আয়োজন করি। আপনারা যদি আজাদ হিন্দ ফ্রন্টের ফেসবুক গ্রুপ ফলো করেন, তাহলে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন আমাদের ধারাবাহিক কাজকর্ম।
এবং সেখানে আমরা কিন্তু ধারাবাহিক কর্মসূচির মধ্যে থাকি এবং আমরা রাস্তায় নেমে আন্দোলনটা করি। প্রত্যেক মাসে একটা করে আমাদের স্ট্রিট কর্নার তো থাকেই। এই মাসে হয়তো কোনো কারণে সেটা হয়নি, এটা শিডিউলের কারণে, কিন্তু প্রত্যেক মাসে আমাদের স্ট্রিট কর্নারটা থাকে। এবং আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে সংসদীয় গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করে মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসা, যাতে নেতাজির প্রতি প্রাপ্য সুবিচার আমরা করতে পারি এবং একই সঙ্গে হিন্দুরা যে ক্রমাগত নির্যাতিত হচ্ছে সেই হিন্দুদের প্রতি আমরা সুবিচার করতে পারি। সুতরাং সেই কারণেই আজাদিন ফ্রন্টের পথ চলা, এবং আমরা রাজনৈতিক সংগঠন আছি, রাজনৈতিক সংগঠনই থাকব। এবং আজাদিন ফ্রন্টের লক্ষ্য তখনই সফল হবে যদি আপনারা প্রত্যেকে আজাদিন ফ্রন্টে অন্তর্ভুক্ত হতে চান। এখানে এই ইউটিউবের কমেন্ট বক্সে আজাদিন ফ্রন্টের গ্রুপের লিঙ্কটা আমরা পিন করে দেব। সুতরাং কারোর যদি কোনো আগ্রহ থাকে তাহলে অতি অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে আজাদিন ফ্রন্টের প্রাথমিক সদস্য হতে পারেন। তারপর যাদের আমরা দেখি যে যারা সক্রিয়, যাদের মধ্যে পোটেনশিয়ালিটি আছে, যারা সক্রিয়ভাবে কাজ করতে পারঙ্গম, তাদের আমরা আজাদিন ফ্রন্টের ক্লোজড হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্তর্ভুক্ত করে নিই। এবং আমাদের যে স্ট্রিট কর্নারগুলো হয় সেই স্ট্রিট কর্নারে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরাই থাকে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে একটা কোর গ্রুপ, আর ফেসবুক গ্রুপটা হচ্ছে একটা ওপেন গ্রুপ। সুতরাং প্রাথমিক সদস্য হতে চাইলে প্রত্যেকে আমাদের আজাদিন ফ্রন্টের ফেসবুক গ্রুপে অন্তর্ভুক্ত হবে। আর অতি অবশ্যই আজাদিন ফ্রন্টের এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে আজাদিন ফ্রন্টের বার্তা চারদিকে ছড়িয়ে পড়ে এবং সুভাষবাদ ও হিন্দুত্ববাদ আমাদের অন্তরে অনুরণিত হতে থাকে। একদমই তাই। আজ এই পর্যন্তই, আবার অন্য আসবো কোনো আগামী দিন। সপ্তাহে। হ্যাঁ, এবং আমাদের নিয়মিত ইউটিউব চ্যানেলের উপস্থাপনা চলতেই থাকবে। একদমই তাই। সবশেষে একটাই কথা, আজাদিন ফ্রন্টের সঙ্গে থাকুন। যারা এখন আজাদিন ফ্রন্টে যুক্ত হননি তারা আজাদিন ফ্রন্টকে সমর্থন করুন। হ্যাঁ, মানছি ঘরে বসেও সমর্থন করার মতো লোক প্রয়োজন, আবার একসাথে রাস্তায় নেমে কাজ করার মতো লোকেরও প্রয়োজন আছে। সবটাই প্রয়োজন। সুতরাং আজাদিন ফ্রন্টকে সমর্থন করুন, সাথে থাকুন। আজ এইটুকুই।